ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স ৩০ বিলিয়ন, রিজার্ভ ছাড়িয়েছে $৩১ বিলিয়ন। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল সরকারের। আবু সাইদের মৃত্যুবার্ষিকীতে হচ্ছে না জুলাই সনদ, সরকার ব্যর্থ, তাই জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি, ঘোষণা নাহিদের। এক উপদেষ্টার আশকারা পেয়ে মুরাদনগরে অপকর্মে মাতে দুষ্কৃতকারীরা, দাবি ফখরুলের। জুলাই সনদ স্বাক্ষরে সবচেয়ে বেশি আন্তরিক বিএনপি, দাবি সালাউদ্দিনের। নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন সাবেক প্রধানমন্ত্রী বেনেট। হিরো আলমের ঘুমের ওষুধ খাওয়া নিয়ে মুখ খুললেন রিয়ামণি। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাংলাদেশের রেমিটেন্স ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 2024-25 অর্থ বছরের দুদিন বাকি থাকতেই রেমিটেন্স ছাড়িয়ে গেছে $30 বিলিয়ন, যা দেশের ইতিহাসে কোনো অর্থ বছরে সর্বোচ্চ রেকর্ড। এমন অনন্য রেকর্ড করেছেন প্রবাসীরা। চলতি জুন মাসের 28 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $254 কোটি। বাকি দিনগুলোতেও এই গতি অব্যাহত থাকলে জুন মাস শেষে রেমিটেন্স ছাড়িয়ে যেতে পারে $270 কোটি। এদিকে রেমিটেন্সের পর দেশের রিজার্ভেও এসেছে বড় সুখবর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন $31.31 বিলিয়ন। আর IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $26,325.56 মিলিয়ন। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদ বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এমন তথ্য জানান। বলেন, উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। 8 আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না। এর আগে এই দিবসটিকে খ শ্রেণীভুক্ত করে প্রতি বছর পালনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আবু সাইদের মৃত্যুবার্ষিকীর দিনেই জুলাই সনদ স্বাক্ষরের আশা করেছিল সরকার। 16 জুলাই প্রতীকী দিনে জুলাই সনদের আশা করা হচ্ছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে বলে জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তবে 16 জুলাই না হলেও জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের পথে পৌঁছাবো বলে আশা করেন তিনি। বলেন, আমরা একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছি। জনতার পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের আগের জায়গা থেকে এগিয়ে যেতে বাধ্য করেছে। অনেক প্রস্তাব দলগুলোর কাছ থেকে এসেছে, সেগুলোর অনেকগুলোই আমরা বিবেচনায় নিয়েছি। এখন সময় দলগুলোর উদারতা দেখানোর। একজন উপদেষ্টার আশকারা পাচ্ছে মুরাদনগরের দুষ্কৃতকারীরা, তার আশকারাতেই অপকর্মে মেতে উঠেছে অপরাধীরা। এবার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণা ঘটনা। এই বর্বরচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে। ওই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাই ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আগামী 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি। এবার এমন ঘোষণা দিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল। 30 কার্য দিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের, কিন্তু তার কোনো উদ্যোগ নেই। সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, এজন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। জুলাই সনদ স্বাক্ষরে সবচেয়ে বেশি আন্তরিক বিএনপি। এবার এমন দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই সনদ নিয়ে পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূল নীতি, 70 অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে। এখন কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে আর আলোচনার দরকার নেই। যেসব বিষয় ঐক্যমতে পৌঁছানো যাবে সেগুলোর ভিত্তিতেই সনদ হবে। দ্বিকক্ষের উচ্চকক্ষে 100 আসনের পক্ষে বিএনপি। দেশের স্বার্থে আরো কোনো উত্তম প্রস্তাব এলে বিএনপি একমত হবে বলে মন্তব্য তার। নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে, এভাবেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বেনেট বলেন, নেতানিয়াহুর 20 বছর ধরে ক্ষমতায় থাকা অতিরিক্ত এবং তা মোটেও ভালো কথা নয়। দেশের এবং সমাজের বিভাজনের দায় তার উপরে বর্তায়। তিনি আরো দাবি করেন, নেতানিয়াহুর একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে, কিন্তু কঠোর বিরোধীরাও আছেন যারা তার পদত্যাগ দাবি করেছেন। গাজায় ক্রমাগত যুদ্ধ পরিচালনার বিষয়টি নিয়েই এই বিভাজন তৈরি হয়েছে বলে মনে করেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। রিয়ামণিকে নিয়ে হতাশা থেকে ঘুমের ওষুধ খেয়েছিলেন হিরো আলম, এমনটাই জানিয়েছেন হিরো আলমের ঘনিষ্ঠ এক বন্ধু। জানা গেছে এই বন্ধুর বাসায় বসেই ঘুমের ঔষধ নেন তিনি। এরপরই সেখানে ছুটে যান রিয়ামণি। তবে কেউ কেউ দাবি করেন হিরো আলম আলোচনায় আসার জন্য এই নাটক শুরু করেছেন। এবার এমন ঘটনায় মুখ খুললেন রিয়া নিজেই। বলেন, মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। আমরা ক্যামেরার সামনে কাজ করি বলে কি আমাদের ব্যক্তিগত কোনো বিষয় থাকতে পারে না? একটা খারাপ সময় যাচ্ছে আমাদের, এই সময় মানুষ কিভাবে এসব বলে জানি না। তবে আমরা ক্যামেরার সামনে অভিনয় করি বলে কিন্তু আমাদের জীবনের সব অভিনয় নয়। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।